স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের বিশেষ আয়োজন প্রযত্নে বাংলাদেশের সাথে আছি তানিয়া হারুন। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে 11 রাজনৈতিক দলের 11 দলীয় নির্বাচনী ঐক্য আসন্ন নির্বাচনের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 300 আসনের মধ্যে 250 আসনের সমঝোতার ঘোষণা, যেখানে জামায়াত পাবে 179টি আসন আর ছাত্র আন্দোলন থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপি লড়বে 30টি আসনে। এই সমীকরণকে এনসিপি বলছে একটি ঐতিহাসিক রাজনৈতিক যাত্রা। অন্যদিকে একই ঐক্যের মঞ্চ থেকে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, সবার জন্য সমান সুযোগ না থাকলে এর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। এই বক্তব্যের মধ্যেই বিএনপি অভিযোগ করছে, নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা হচ্ছে নানা কৌশলে। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসছে, অভিযোগ আর পাল্টা অভিযোগের রাজনীতিও তত ঘনীভূত হচ্ছে। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় নির্বাচনে 268 আসনে এককভাবে লড়ার ঘোষণাও দিয়েছে দলটি। জোটে ভাঙনের পেছনে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডকে দায়ী করলেও দলের মুখপাত্র জানান, এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোটে যাচ্ছে না দলটি। জামায়াত নেতৃত্বাধীন এই নতুন জোট কি ভোটের সমীকরণ বদলে দেবে, নাকি নতুন করে বিতর্কের ক্ষেত্র তৈরি করবে? আর এসব অভিযোগের মাঝেই আদৌ কি আসন্ন নির্বাচন নিয়ে জন আস্থা দৃঢ় করা সম্ভব? আমাদের আজকের আলোচনার বিষয় 11 দলে ভাঙা গড়ার খেলা। এ নিয়ে বিশেষ আলোচনায় আজ স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শাম্মী আক্তার এবং আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। দুজনকেই প্রযত্নে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। ফরিদুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জামায়াত ইসলামী সহ 11 রাজনৈতিক দলের 11 দলীয় নির্বাচনী ঐক্যের ঘোষণা দেওয়া হয়েছে গতকালকে। এরই পরিপ্রেক্ষিতে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থেকে এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তারা 268 আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রশ্ন হচ্ছে, জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যে এনসিপি হচ্ছে 30টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আবার আমরা জানি, আপনারাও সবসময় বলে এসেছেন, তরুণ এবং প্রথমবারের যারা ভোটার আছেন তাদের কাছে আপনারা বিকল্প শক্তি হিসেবেই তুলে ধরেছেন। আমরাও তেমনটা দেখেছি। জামায়াত সহ এই যে একাধিক ইসলামী দলের যে ঐক্য, সেই ঐক্য আসলে এই বিকল্প শক্তিকে আসলে কতটা জোরালো করছে বলে আপনি মনে করছেন, সেই সাথে একটু জানাবেন। তরুণ ভোটারদের কাছে এনসিপির গ্রহণযোগ্যতা নিশ্চয়ই অনেক বেশি, আমরা তাই জানি। জামায়াত সহ এই যে একাধিক ইসলামী দলের যে ঐক্য, সেটি আসলে তরুণ ভোটারদের জন্য নতুন কোনো বার্তা দিচ্ছে কিনা, কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এটা তো ঠিক যে আপনি যেটা বলছেন যে নতুন ভোটারদের কাছে এবং একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীও নির্মাণ হয়েছে কিংবা নির্মাণ হচ্ছে গত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, বিগত ফ্যাসিবাদী আমলের মধ্য দিয়ে এই প্রক্রিয়াটা চলছে। এটা একটা লম্বা প্রক্রিয়া, এটা চলমান আছে। একটা জনগোষ্ঠী নির্মাণ হচ্ছে, যে কারণেই বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো নতুন আইডিয়া কিংবা অনেকগুলো নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক নেতৃত্ব, এইটার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। না হলে সংস্কারের গ্রহণযোগ্যতা কেন তৈরি হলো, কিংবা রাষ্ট্রের ক্ষমতা কাঠামোকে বদল করা লাগবে, এই গ্রহণযোগ্যতা তো তৈরি হওয়ার কথা না। তারপরে নতুন একটা রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা কেন তৈরি হচ্ছে, সেখানে নতুন রাজনৈতিক দলের কারণ পুরনো রাজনৈতিক দল, পুরনো নেতৃত্ব তো ছিলই। তার মানে একটা প্রক্রিয়া এটা মানে শুরু হয়েছে। কিন্তু সংকটের জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে এইটাকে যে পর্যায়ে রেসপন্স করার জন্য, মানে যেই আকাঙ্ক্ষাটা সমাজের ভেতর থেকে আসে, সেটাকে রেসপন্স করার জন্য যে সক্ষমতা দরকার এবং যেই কি বলে যে সক্ষমতা, সব মিলে যে সক্ষমতা, এটা রাতারাতি গড়ে তোলা একটু কঠিন। যে কোনো বিচারে এটা রাতারাতি গড়ে তোলা একটু কঠিন। কারণ হচ্ছে যে মানে একটা দেশের রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা, এটা ডিপেন্ড করে হচ্ছে যে একটা, আমরা যে বারবার যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলছি, যে এটার একটা মানে প্রতিষ্ঠিত একটা বন্দোবস্ত থাকে, যেই বন্দোবস্তটা এটাকে টিকিয়ে রাখে। সেখানে অনেকগুলো ফ্যাক্টরস থাকে, অনেকগুলো জটিল ইকুয়েশন থাকে। এইটাকে চেঞ্জ করার জন্য যখন নতুন বন্দোবস্তের কথা আসে, তখন পুরনো বন্দোবস্ত, যখন নতুনের কথা আসে তখনই কিন্তু ওইটা পুরনো হয়ে যায়। কারণ ওটা পুরনো না মনে করলে তো আমরা নতুনের কথা কেন বলছি। এটাকে চেঞ্জ করার জন্য যখন আপনি চেষ্টা করবেন, তখন এই পুরনো বন্দোবস্তের যারা সুবিধাভোগী কিংবা যারা এটাকে টিকিয়ে রাখলে তাদের কি বলে যে জায়গাটা শক্তিশালী থাকে, তারা স্বাভাবিকভাবে এটাকে বিভিন্ন কায়দায় এটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করে কিংবা এটাকে ক্রিমিনালাইজ করার চেষ্টা করে, এটাকে বিভিন্ন রকম ফ্রেমিং করার চেষ্টা করে। এটা স্বাভাবিকভাবেই হয়। সেই কারণে কাজটা আরও কঠিন হয়ে যায়। মানে ব্যাপারটা এরকম না যে আমি আসলাম, কেউ একজন আমাকে জায়গা ছেড়ে দিল হাসি মুখে, কিংবা আমি ধরেন এখানে এই মুহূর্তে আসি,
কেউ একজন আসলো, আমি হাসি মুখে তাকে জায়গা ছেড়ে দিলাম, আর সে এসে বসে খুব আরামসে এই জায়গাটা মানে কন্টিনিউ করলো, ব্যাপারটা এরকম হয় না, এটা কোথাও ঘটে না। তো স্বাভাবিকভাবে তখন এই চ্যালেঞ্জটা আরও অনেক কঠিন হয়। তো যেহেতু এই শক্তিটা, এই যে রাজনৈতিক শক্তির নেতৃত্বে একটা তরুণ জনগোষ্ঠী আছে, তো তরুণদের জন্য এটা তো আরও অনেক কঠিন, কারণ অভিজ্ঞতার একটা ফ্যাক্টর থাকে। তাদের সাথে সমাজের অন্যান্য অংশগুলোর বয়সগত কারণে এবং অভিজ্ঞতার কারণে যোগাযোগটা অত পোক্ত শক্ত এখনও হয়ে ওঠেনি। ধরেন মানে কথার কথা, আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বলি, এটা ব্যক্তিগতভাবে বলার জন্য না, আমি আশা করি সবাই এটা বুঝবে। ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে সমাজের যেই অংশের মানুষের যত শক্ত যোগাযোগ, আমাদের আক্তার হোসেনের সাথে তো এই মানুষের সাথে এত শক্ত যোগাযোগ নাই। কারণ আক্তার হোসেনের বয়স দেখা যাইতেছে যত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের রাজনীতির বয়স তার থেকে বেশি। স্বাভাবিকভাবে তার একটা শক্ত যোগাযোগ তৈরি হয়েছে। তো এইখানে নতুনদের এসে জায়গা তৈরি করার জন্য একটা মিনিমাম সময়ের দরকার। সেই জায়গা থেকে আকাঙ্ক্ষার জায়গাটা যা ছিল, আমি যে কারণে ব্যাখ্যাটা দিলাম যে আকাঙ্ক্ষার জায়গাটা যা ছিল সেটাকে রেসপন্স করার জন্য যেই পরিমাণ সময় এবং সক্ষমতা দরকার ততটুকু আমরা ইতিমধ্যে পাইনি। এর মধ্যে নির্বাচন চলে আসছে। নির্বাচন ব্যাপারটা হচ্ছে এত উত্তাল, এত মানে বড় ব্যাপার যে এটাকে রেসপন্স করাটা খুব ভালো নিয়ে ধরেন যে একদম পুরনো রাজনৈতিক দলগুলো, ইভেন বিএনপির মতো অন্যতম পুরনো রাজনৈতিক দল যারা 3 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, ওনারাও কিন্তু তাদেরও কিন্তু জোট করতে হচ্ছে, এরকম পরিস্থিতিটা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে ধরেন স্বাভাবিকভাবে একটা নির্বাচনী সমঝোতা, আসন সমঝোতা এনসিপিকেও করতে হয়েছে তার সক্ষমতার কারণে, যেটার সাথে আবার অনেকে আমরা যে একমত তাও কিন্তু ব্যাপারটা তা না, কিন্তু দ্বিমত হলেও আপনাকে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় পরিস্থিতিগত কারণে, আপনি চান না তারপর আপনাকে এটা মেনে নিতে হয়। সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে নতুন যারা তরুণ প্রজন্ম তারা এনসিপিকে যেভাবে চেয়েছিল সেটা পায়নি, তাতে তাদের মধ্যে একটা ধাক্কা লেগেছে, এটা স্বাভাবিক, লাগাটা খুব স্বাভাবিক। আমি মনে করি বাই দ্য টাইম তারা বুঝতে পারবে, আমি বিশ্বাস করতে চাই বাই দ্য টাইম তারা বুঝতে পারবে যে এই পথে আছে। তো দেখা যাক, মানে কি বলে যে পথের যাত্রার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্টপেজ আমাদের দিতে হয় না, আমরা না চাইলে অনেক সময় চাকা পাংচার হয়ে গেলে আমাদেরকে স্টপেজ দিতে হচ্ছে একটা বিরান ভূমির মধ্যে, এরকম কিন্তু যাত্রাপথে হয়। তো আমরা না চাইলে অনেক সময় আমাদেরকে এরকম কি বলে যে অনাকাঙ্ক্ষিত স্টপেজ আমাদেরকে দিতে হয়। পাশাপাশি এই জোটে যাওয়ার কারণে এটার উপরে কিছু প্রভাব পড়বে কিনা সেটাও, সেক্ষেত্রেও আমি মনে করি হ্যাঁ কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা আছে। কারণ এনসিপি তো একটা নতুন রাজনৈতিক দল, একটা নতুন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে, সেইভাবেই এনসিপির সমর্থক এবং নেতাকর্মীরা এটাকে চেয়েছিল। তো স্বাভাবিকভাবেই তাদের তো একটা ধাক্কা লেগেছে। তো আমি মনে করি এটা বাই দ্য টাইম এটা একটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনাও আছে, আবার কিছুটা ঝুঁকিও আছে, দুইটাই আছে। জি, আরেকটি প্রসঙ্গে আসবো। নানা মহল থেকে প্রশ্ন আসছে এনসিপির জন্য একটি স্বল্প মেয়াদী নির্বাচনী সমঝোতা নাকি দীর্ঘমেয়াদী রাজনৈতিক কোনো পরিচয় নির্মাণের অংশ, এটি নিয়ে আসলে রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলছেন। সেই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসবো, তার আগে একটু সাম্য আক্তার আপনার কাছে আসতে চাই, একই প্রসঙ্গ রাখতে চাই। জামায়াতে ইসলামী সহ একাধিক দলের এই যে নির্বাচনী ঐক্য, এই বিষয়ে তারা যে ঘোষণা দিয়েছেন, তারা 250 আসনের সমঝোতার কথা বলছে। আপনারা এই নতুন সমীকরণকে কিভাবে দেখছেন? আর আপনারা দীর্ঘদিন ধরে বলে আসছেন একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা সবসময় আপনারা বলে এসেছেন। সেক্ষেত্রে এই বড় ঐক্য সেই নির্বাচনের পরিবেশকে কি আরো শক্তিশালী করবে কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং যিনি সহালোচক আছেন তাকে শুভেচ্ছা, আপনাদের যারা দর্শক আছেন তাদেরকেও শুভেচ্ছা। দেখুন, নির্বাচন যত ঘনিয়ে আসে তত আপনার রাজনৈতিক যে জোটগুলো তারা হচ্ছে জোট তৈরি করার চেষ্টা করে, কেউ এককভাবে নির্বাচনের চেষ্টা করে। তো এইটা নির্বাচন যত ঘনিয়ে আসে তত এটা সামনে আসতে থাকে জাতির সামনে। কিন্তু মূল যে বিষয়টা আপনি বলে দিয়েছেন এর মধ্যে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17 বছর লড়াই করেছে যে একটি ইনক্লুসিভ ইলেকশনের জন্য, একটি অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবেন নির্ভয়ে। সেই পরিবেশটা তৈরি করা, এখানে দেখা যায় যে ইতিমধ্যে হাদির মতন একজনকে হত্যা করা হয়েছে, আরও কয়েকটি হত্যার ঘটনা সারা দেশের মধ্যে ঘটে গিয়েছে। আমাদের যুবদল নেতা মিরপুরে হত্যা করা হয়েছে, এরকম কয়েকটি হত্যাকাণ্ড ইতিমধ্যে ঘটে গিয়েছে। কিন্তু সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং বিশেষ করে অস্ত্র অভিযানের যে বিষয়টি,
যেটি অস্ত্র উদ্ধার করার যে প্রক্রিয়াটা, এটা ওইভাবে আসলে সামনে আসছে না। এই অস্ত্র উদ্ধার প্রক্রিয়াটা আমার মনে হয় আরও জোরদার করা দরকার। কারণ মানুষ যদি আপনার শান্তিতে ভোট দিতে যেতে না পারে, মানুষ যদি ভয়ে থাকে, তাহলে তো সে ভোট দিতে যাবে না। তাহলে মানুষের মধ্যে সেই আস্থার জায়গাটা তৈরি করা, যে মানুষ একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে, এই যে আস্থার জায়গাটা, এটা তো সরকারকেই তৈরি করতে হবে। এটা তো রাজনৈতিক দলগুলোর ভূমিকা একেবারে নাই তাও না, তাদেরও আছে। তারা যদি নিজেদের মধ্যে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখেন, তবে তো সার্বিকভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে দেশের মধ্যে। তো মূল ভূমিকা যেটা, সেটা সরকারকে গ্রহণ করতে হয়। এবং অস্ত্র উদ্ধারের ওই রকম কোনো দৃশ্য ইতিমধ্যে আমার চোখে পড়েছে বলে আমার মনে হয় না যে তারা ওইভাবে খুব শক্তভাবে অস্ত্র উদ্ধার অভিযানটা চালিয়ে যাচ্ছেন। তো এটা তারা করবেন, আমরা সেটা মানে আশাবাদ ব্যক্ত করি। এবং আমরা যে রাজনৈতিক জোটটা যেটা আমাদের ছিল, সেটা হলো ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছিলাম, আমরা যুগপৎভাবে আন্দোলন করছিলাম। সেই সময়ে আমাদের সঙ্গে যারা একীভূত হয়েছিলেন সেই আন্দোলনের কাফেলায়, তাদের অনেকেই আমাদের সঙ্গে জোটে আছেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা থাকাটাই স্বাভাবিক। এবং আমরা বলেছি যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সবাইকে নিয়ে একটি সরকার গঠন করবে, যেখানে সবার একটা মোটামুটি অংশগ্রহণ থাকবে। বিএনপির মধ্যে সেই সহনশীলতা আছে, এবং বিএনপির নেতা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে সেই ব্যাপারে তার প্রমাণ রেখেছেন। তা 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সেটি যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে, সেই ব্যবস্থা সরকারকেই গ্রহণ করতে হবে এই মুহূর্তে যারা আছেন। জি, আরেকটু যদি ছোট্ট করে একটু জানতে চাই, এই জাতীয় নাগরিক পার্টির নতুন রাজনৈতিক শক্তি রয়েছে, এই যে ঐক্যের কথা আমরা বলছি, নির্বাচনী ঐক্য, সেখানে ইসলামী আন্দোলনের মতো একটি দল শেষ মুহূর্তে এসে নিজেরা এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা ব্যক্ত করেছেন যে আসলে তাদের আসন সমঝোতা নিয়ে বেশ কয়েকদিন ধরেই টানাপোড়েন ছিল। এই শেষ মুহূর্তে এই যে বেরিয়ে আসা, এটিকে আসলে ভোটের মাঠে কোনো প্রভাব ফেলতে পারে কিনা তাদের ক্ষেত্রে, কিংবা রাজনীতির ক্ষেত্রে কি বলবেন নির্বাচনে? মানে ইসলামী শাসন আন্দোলন যারা, মানে ওদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা ওদের ক্ষেত্রে, কিংবা পুরো সমীকরণে দেখুন, এটা তো নতুন কিছু না। এটা বোঝাপড়ায় যখন আপনার তারা আসতে পারবে না, তখন যে বোঝাপড়ায় আসতে পারবে না সে নিজেকে সরিয়ে নিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এটা নতুন কিছু আমার কাছে মনে হচ্ছে না, খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়া তো করেই থাকেন। এখানে সমঝোতায় না আসতে পারলে তো নিজেকে গুটিয়ে নেবেনই, গুটিয়ে নিয়েছেন। তারা কতটুকু প্রভাব পড়বে সেটা দেখার জন্য আমাদের 12 তারিখের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে মূলত তারা যে সরে গেলেন এই রাজনৈতিক জোট থেকে, যে তারা তাদের সেই অবস্থানটা মানে জাতির সামনে তারা সেই প্রভাবটা ফেলতে পারছেন কিনা, সেটা পরিষ্কার হবে 12 তারিখের নির্বাচনের মধ্যে দিয়ে। নিশ্চয়ই আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযোজনা বাংলাদেশ অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযোজনা বাংলাদেশে। শাম্মী আক্তার, আপনার কাছে একটু আসতে চাই। জামায়াত সমর্থিত 11 দলীয় ঐক্যের মঞ্চ থেকে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেছেন, এই জোটেই নাকি প্রথমবার মুক্তিযোদ্ধা ও 24-এর জুলাই যোদ্ধার মিলন ঘটেছে। তিনি আরও বলেছেন, আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন, এখন আপনাদের অনুরোধ করব ন্যায়ের শাসন, সুশাসন, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি শাসন দেখার জন্য। বিএনপি কিভাবে দেখছে এই বক্তব্য? আপনার মূল্যায়ন জানতে চাই। এটা খুবই দুঃখজনক। এটা ওনার কাছ থেকে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, এটা ওনার কাছ থেকে আশা করিনি। উনি মুক্তিযুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ওনার আছে, ভূমিকা রেখেছেন। বাংলাদেশের মানুষ ওনাকে শ্রদ্ধার চোখে দেখেছে। কিন্তু ওনার এই পড়ন্ত বেলায় এসে জীবনের উনি যে সিদ্ধান্ত নিলেন, উনি যাদের সঙ্গে জোটে যোগ দিলেন, এটা সত্যিই দুঃখজনক। এটা বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ যারা করেছে, মুক্তিযোদ্ধা পরিবার যারা আছেন, বা সাধারণ মানুষকে আহত করেছে বলে আমি মনে করি। ব্যক্তিগতভাবে আমি এটা আমি খুবই দুঃখ পেয়েছি। এটা ওনার কাছ থেকে আমি আশা করিনি। ওনার স্বাতন্ত্র্য বজায় রেখে উনি নিজে একটা দল গঠন করেছিলেন। সেটা নিয়ে উনি একাও যদি নির্বাচনে যেতেন, বাংলাদেশের মানুষের কাছে ওনার অবস্থান অনেক উঁচুতে থাকতো। আমার মনে হয় এই জায়গাটা উনি হারিয়েছেন, এবং এটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। উনি যে বাংলাদেশের মানুষের কাছে ওনার অবস্থানটা হারিয়েছেন, সেটা হয়তো অদূর ভবিষ্যতে উনি দেখতে পারবেন। এর বেশি কিছু আমি আর বলতে চাই না।
জি, ফরিদুল হক, একই প্রসঙ্গে আপনার কাছে একটু আসতে চাই। এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ নির্বাচন কমিশনকে কঠোর সমালোচনা করেছেন এবং বলেছেন সবার জন্য সমান সুযোগ নেই। সেক্ষেত্রে কিছুদিন আগে বিএনপির পক্ষ থেকেও একই প্রসঙ্গ আনা হয়েছে, মাঠে লেভেল প্লেইং ফিল্ড নেই। জামাত থেকেও একই অভিযোগ আনা হয়েছে। তাহলে আসলে সব রাজনৈতিক দল একই অভিযোগ করছেন, কারোর জন্য সমান সুযোগ নেই। তাহলে আসলে লেভেল প্লেইং ফিল্ড আসলে কার জন্য আছে সেটা জানতে চাই। সেই ক্ষেত্রে জানতে চাই, আপনারা সবসময় বলছেন পাতানো নির্বাচন আপনারা চান না, সব রাজনৈতিক দলও সেইটা নিশ্চয়ই চায় না। তাহলে এই পরিস্থিতিতে এনসিপির কৌশল কি হবে? না, মানে লেভেল প্লেইং ফিল্ডের যে ব্যাপারটা ধরেন, এটা খুব, আমি অনেকবার এটা বলছি, এখন আমাদের স্বর তো খুব ছোট, খুব অল্প জায়গায় এটা পৌঁছায়। আমি অনেকবার এই কথাই বলছি যে লেভেল প্লেইং ফিল্ডের যে আইডিয়া, এই আইডিয়াটা এবারের নির্বাচনের জন্য অ্যাপ্লিকেবল না। কেন? কারণ এটা সাধারণত সাধারণ যে ক্ষমতা বদলের নির্বাচন, এই ব্যাপারটা শুধুমাত্র তা নয়। ক্ষমতা ধরেন বদল হবে, কিন্তু এখানে অনেকগুলো আলাদা গুরুত্ব আছে, আলাদা ঐতিহাসিক মুহূর্ত আছে আমাদের এখানে। আমরা ফ্যাসিবাদের পতনের পরে একটা গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে একটা ট্রানজিশনের মধ্যে আসি, আমরা একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করব। দীর্ঘ বছরব্যাপী আমরা সংস্কারের জন্য কথা বলেছি, আলাপ আলোচনা বলে সংস্কার ঠিক করেছি, যেটাই করি আমরা। সেই সংস্কারের পক্ষে গণভোট হবে, গণভোটের মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো জনগণ তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার একটা অ্যাসেম্বলির হাতে তুলে দিবে, যেই পাওয়ার নিয়ে ওই অ্যাসেম্বলি সংবিধান সংস্কার করবে। তো একটা বিরাট কর্মযজ্ঞ। তো এইটার জন্য এই ধরনের সিচুয়েশনে মানে লেভেল প্লেইং ফিল্ডের যে আইডিয়াটা, এটা হচ্ছে যে বাকি সব ঠিক আছে, অন্য কাজগুলো নেই, আমরা শুধু হচ্ছে রেজিম চেঞ্জ কিংবা পাওয়ার ট্রান্সফারের প্রতিযোগিতা করতেছি, তখন লেভেল প্লেইং ফিল্ডটা কার্যকর। কিন্তু এখন আপনি খেয়াল করেন, আমি যে কথাগুলো বললাম, এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা ওই ক্ষমতার ইঁদুর দৌড় দিয়ে আমরা এটাকে সমাধান করতে পারবো না। কেন? সবাই মিলে আমরা একমত হয়েছি বিধায় তো জুলাই সনদ হয়েছে। কিছু কিছু দ্বিমত আছে, কিন্তু মোটা দাগে কিন্তু আমরা একমত ছিলাম যে জুলাই সনদ লাগবে, সংস্কার লাগবে, এই জায়গাতে তো সবাই একমত। তাহলে এইটা তো সবাই মিলে একত্রে ঠিক করতে হবে। যদি আমরা এখন ক্ষমতার ইঁদুর দৌড়কে প্রধান করে তুলি এবং এইটা ভুলে যাই, তাহলে তো এটা হবে না। এই সংকটটা আছে, এটা আমাদের রাজনৈতিক দলগুলোর সেই পুরনো ইয়ের কারণে ওনারা এগুলো বুঝতে পারতেছেন না। এটা বুঝতে না পারার খেসারত আমাদেরকে কীভাবে দিতে হয়, এটা আমি এখনও ঠিক শিওর না, কিন্তু এই ঝুঁকিটা তৈরি হচ্ছে। আমাদের মূলত যেটা দরকার ছিল, আমাদের সবার একটা ঐক্যমতের ভিত্তিতে আমাদের একটা ফেয়ার প্লে রুলস সেট করা দরকার ছিল। আপনার এখানে আমি এই কথা কিন্তু আগেও বলছি যে আমি লেভেল প্লেইং ফিল্ডে এই মুহূর্তে বিশ্বাসী না, আমি একটা ফেয়ার প্লে রুলস চাই, যে সবাই মিলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কিছু কথা ডিক্লেয়ার করা দরকার ছিল। এটা সবচেয়ে ভালো হতো সরকার যদি সবাইকে ডাকতো, সকল স্টেক হোল্ডার এবং রাজনৈতিক দলগুলোকে সবাইকে ডেকে, সবাই ধরেন মনে করেন যে 5-7টা কমিটমেন্ট দিল বেরিয়ে, যে আমরা সংস্কার বাস্তবায়ন করব, আমরা বিচার জারি রাখবো, বিচার প্রক্রিয়া আমরা কোনো বাধাগ্রস্ত করব না, এটাকে আমরা সহযোগিতা করব যাতে বিচারিক প্রক্রিয়াটা ঠিকমতো চলে। আমরা ন্যাশনাল কোশ্চেনে, আধিপত্যবাদ কোশ্চেনে আমরা সবাই একমত থাকব। ব্যাপারটা তো এরকম না যে ধরেন আজকে আধিপত্যবাদের বিপক্ষে থাকার কথা বলে শুধু এনসিপি একা এটা পারবে, কিংবা শুধু জামায়াত ইসলামী একা এটা পারবে, শুধু বিএনপি একাও এটা পারবে না। এখানে আমাদের সবার একটা কমন আন্ডারস্ট্যান্ডিং দরকার হবে। এরকম অনেকগুলো পয়েন্টস আছে যেগুলো আমাদেরকে কমনলি সবাই মিলে করতে পারতে হবে, যদি আমরা রিয়েলি আসলে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে, কাঠামো থেকে আমরা একটা গণতান্ত্রিক কাঠামোয় যাত্রা শুরু করতে চাই। এটা কোনো একক দলের পক্ষে কিংবা জোটের পক্ষে এটা সম্ভব না। তো সেই জায়গাটাতে আমরা এখনও আসতে পারিনি, এটা একটা দুঃখজনক ব্যাপার। যেই কারণে বারবার আসলে আমাদের ওই পুরনো জায়গা থেকে যেহেতু আমরা আইডিয়াটা আছে, এই জন্য আমরা বারবার এই অভিযোগ পাল্টা অভিযোগের ব্যাপারগুলো দিচ্ছি। অভিযোগ পাল্টা অভিযোগ দেওয়ার মতো অনেকগুলো ব্যাপার আছে, নাই যে আমি এটা অস্বীকার করছি না, এটা অনেকগুলো ব্যাপার আছে। বিএনপির দিক থেকেও যেমন অভিযোগ দেওয়ার ব্যাপার আছে, জামায়াত কিংবা আমাদের দিক থেকেও এরকম ব্যাপারগুলো আছে। হয়তোবা বিএনপির দিক থেকে অভিযোগের পরিমাণ কম, আমাদের দিক থেকে অভিযোগের পরিমাণ বেশি, অভিযোগের ব্যাপারগুলো আছে। যেমন ধরেন নির্বাচন কমিশন যে গঠন হয়েছে, এখানে ধরেন আমরা বড় দুইটা অভিযোগের কথা বারবার আমরা বলেছি। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে হচ্ছে ওই 22 সালের আইনে, যে আইনকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছিলেন কিন্তু কালো আইন, কিংবা তার মানে হাসিনার ওই আইনে নির্বাচন কমিশন গঠন হচ্ছে। আবার এখন যে নির্বাচনটা আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি রাজনৈতিক দলগুলো, এই নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার যে আরপিও বলি আমরা যেটাকে, এই আরপিওটা কিন্তু 2008 সালের আরপিও, যেটা 111 গভর্নমেন্টের করে দিয়ে যাওয়া আরপিও। সেই 111 গভর্নমেন্ট কোন প্রেক্ষাপটে এসছে, সেটা সুবিধাভোগী কারা ছিল, কিভাবে সেটা ফ্যাসিবাদ তৈরিতে ভূমিকা রেখেছে, এই পুরো গত 15-16 বছরের জার্নিতে আমরা কিন্তু এটা জানি, কিন্তু ওইটাই বহাল আছে। এগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারিনি। এগুলো পরিবর্তন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে যত
সোচ্চার হওয়া দরকার ছিল তা ওনারা অত সোচ্চার ছিলেন না, এবং ভেতর থেকে আমলাতন্ত্রের একটা অংশ এগুলোকে নস্যাৎ করে দিয়েছে। এটাও আমরা কম বেশি ভেতর থেকে মানে ব্যাপারগুলো আমরা জানি, কিন্তু সেই পুরনো কাঠামোর মধ্যে দিয়ে আমাদেরকে এখন নির্বাচনটা করতে হচ্ছে। এখন এমনও প্রশ্ন আমাদেরকে শুনতে হয়, এমনও তথাকথিত বিশেষজ্ঞরা বলেন যে গণভোটের তো কোনো আইন নেই, গণভোট কিভাবে করে? আরে গণভোটের আইন নেই, তাহলে গণঅভ্যুত্থানের সরকারেরই তো কোনো আইন নেই, সরকার কিসের উপরে আছে? গণঅভ্যুত্থানের উপরে আর কোনো যে আইন হয় না, এটা তথাকথিত আইন বিশেষজ্ঞদেরকে তো আমরা ওই পরিষ্কার স্পষ্ট ভাষায় ধরেন বলতে পারিনি। কেন পারিনি? কারণ হচ্ছে ধরেন আমি হয়তো বলছি, কিন্তু বিএনপি চিন্তা করছে, কিংবা বিএনপির পক্ষ থেকে যারা কথা বলছে তারা চিন্তা করছে যে আচ্ছা এটা বললে বোধহয় আমাদের অসুবিধা হবে, ওরা যেহেতু বলছে তাহলে আমাদের এটার অপোজিশনে দাঁড়াইতে হবে। আমরা অপোজিশনে থাকবো, কিন্তু কিছু বেসিক কোশ্চেনে তো আমাদের একমত হইতে হবে। এই জায়গাটা আমরা আসলে তৈরি করতে পারি। একটু সংক্ষিপ্তভাবে জানতে চাই, একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন 11 দলীয় ঐক্যে জামায়াত বড় শরিক। এই বাস্তবতা এনসিপি কিভাবে নিশ্চিত করতে চায় যে তাদের ছাত্র আন্দোলন থেকে উঠে আসা রাজনীতি জামায়াতের বড় রাজনৈতিক বয়ানে চাপা পড়ে যাবে না? সেই ক্ষেত্রে জনগণের যে প্রত্যাশা এনসিপিকে নিয়ে, তরুণ ভোটারদের যে প্রত্যাশা এনসিপিকে নিয়ে, সেটি আসলে পূরণে আপনাদের কৌশল কি থাকবে, কিংবা আসলে কি রাজনৈতিক বয়ানে চাপা পড়ে যাওয়ার শঙ্কা আছে কিনা? না, আমি এটা মনে করি না। আপনি জাস্ট গত 1.5 বছরের রাজনৈতিক প্রক্রিয়া দেখেন, রাজনৈতিক বয়ান আসলে মূলত পলিটিক্যাল বয়ান যেটা, সেটা বাংলাদেশে আসলে কারা এস্টাবলিশ করেছে, কারা এই পলিটিক্যাল বয়ান তৈরির ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা হয়তো সংখ্যা অনেক কম, আমাদের অভিজ্ঞতা অনেক কম, আমরা খুব অল্প মানুষ এটা শুরু করেছি, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ধরেন যে কারণে আমাদের উপরে অ্যাটাক অনেক বেশি। এই অ্যাটাক অনেক সবগুলো যে খুব খারাপভাবে আমি দেখি তা না। মানে আমি নতুন বন্দোবস্তের কথা বলছি, তো আমি একটা পুরনো দলের সাথে যাই জোট করলে মানুষ তো আমাকে বকা দিবেই, আমাকে আক্রমণ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু নতুন বন্দোবস্তের মধ্যে দিয়ে একটা আইডিয়া তো ডেভেলপ করার চেষ্টা করতেছি আমরা, যে হোয়াট ইজ নতুন বন্দোবস্ত, এই জায়গাটা তো আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি। তার মানে হচ্ছে যে আপনারা যখন বলেছেন যে সমঝোতায় যাবেন না, যেই বিতর্কটা আসলে সবসময় টকশোগুলোতে আসে যে আপনারা সমঝোতায় যাবেন না, পরবর্তীতে আপনারা আবার সমঝোতায় গিয়েছেন, সেই সমঝোতাকে আপনারা জোট না নাম দিয়ে নির্বাচনী ঐক্য নাম দিয়েছেন। সেই ব্যাখ্যাটা নিয়ে আসলে বিতর্ক কিন্তু থেকেই যায়। তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে নির্বাচনী মাঠে আপনাদের বক্তব্যের যে পরিবর্তন হবে না, সেটির নিশ্চয়তা কি? না, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা নির্বাচনী সমঝোতায় যাব না, এটা যেমন বলেছি, আমরা চেষ্টা করেছি, আমরা কিন্তু 2 মাস ব্যাপী চেষ্টা করেছি, এবং আমরা আমি নিজেও এটার সাথে একমত ছিলাম না, কিন্তু বাস্তবতাটা আসলে অনেক টাফ। এইটা আমাদের যে জায়গাটা, এটা আমরা প্রপারলি মানুষকে বুঝাইতে পারার ধরেন ওই সুযোগ হয়তো আমরা পাইনি এখনো। আরেকটা হচ্ছে যে মানে এই পরিস্থিতিতে যেভাবে এই পরিস্থিতিকে ট্যাকেল করা লাগে সেই রকম অভিজ্ঞতাও আমাদের ঘাটতি ছিল। এই জায়গাটা আমাদেরকে আমরা অকপটেই স্বীকার করার ক্ষেত্রে আমরা একমত, যে এই মাত্র 10 মাস বয়সে একটা জাতীয় নির্বাচন 300 ক্যান্ডিডেট দিয়ে এটা একটু ডিফিকাল্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে জায়গায় আমরা মূল সংকটের মধ্যে পড়েছি, এটা আমি বারবার বলছি, এটা আমি কোনো দল কিংবা ব্যক্তিকে দায়ী করছি না। মানে আমি বারবার আমরা যেটা বলি এস্টাবলিশমেন্ট, যে পুরনো বন্দোবস্ত, সে এমন একটা রুলস এখানে সেট করছে, আপনি হুট করে এসে এখানে জায়গা তৈরি করতে পারবেন না, এত কঠিন করে ফেলছে। মানে আপনার ভেতরে এমন একটা আবহ তৈরি করে যে তুমি নির্বাচন করতে গেলে তো তোমার 5 কোটি টাকা দরকার। হোয়ার ইজ আমি রিয়েলি বিলিভ করি যে এটা দরকার ছিল না, কিন্তু মানে আমরা এইটাকে ধরেন এস্টাবলিশ করার জন্য যেই পরিমাণ রাজনৈতিক জার্নি আমাদের দরকার ছিল, যে সময়টা, এটা আমরা পাইনি, যে কারণে এটা আমাদেরকে করতে হয়েছে। আবারও আসবো আপনার কাছে ফরিদুল হক, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। ফরিদুল হক, আপনার কাছে একটু আসতে চাই, বাহরাইনের যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি নিয়ে নিশ্চয়ই আপনি অবগত। সেখানে অভিযোগ উঠেছে বাহরাইনের জামায়াতে ইসলামের একজন নেতার বাসা থেকে পোস্টাল ব্যালটগুলো পাওয়া গেছে। যদিও এই অভিযোগকে আসলে অস্বীকার করেছেন জামায়াতের পক্ষ থেকে, অস্বীকার করা হয়েছে। নির্বাচনে ভোটের মাঠে এইটির কি কোনো প্রভাব পড়ার কোনো শঙ্কা দেখছেন কিনা, সাধারণ মানুষের আস্থা কি থাকছে কিনা, সেই সাথে জানাবেন। এই যে একই দিনে নির্বাচন কমিশনে বিএনপি অভিযোগ করেছে প্রতীক বিন্যাসে ক্ষতির কথা, জামায়াত বলছে পোস্টার ব্যালট নিয়ে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই পাল্টাপাল্টি অবস্থানকে আপনারা কিভাবে দেখছেন? নির্বাচনের আগে আস্থার সংকটের কোনো প্রতিফলন কিনা? আস্থার সংকট কিছুটা তো আছেই, কিছুটা আছে আস্থার সংকট, এবং এটা ম্যানেজ করা সম্ভব যদি সব পক্ষ আন্তরিক হয়, এটা ম্যানেজ করা সম্ভব। আর যেটা হয়েছে যে ঘটনাটা এসছে, এটা আসলে নির্ধারিত কর্তৃপক্ষের খুব পরিষ্কারভাবে তদন্ত করে সব মানুষকে জানানো উচিত। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ যে কেউ করে, যদি আমার দলের লোকেরাও করে, আমি সেই ব্যাপারে খুব পরিষ্কারভাবে বলতে চাই যে এটা আসলে মানুষের জানা উচিত যে সে পক্ষপাত করার চেষ্টা করেছে। নির্বাচন আসলে বিভিন্নভাবে বিভিন্নজন নির্বাচনে জেতার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে, সেটা সবসময় এথিক্যাল থাকে ব্যাপারটা তাও হয় না।
কিছু আনএথিক্যাল কাজও হয়তো বা মানুষ করে। তা আমি মনে করি যে এটা তদন্ত করে এটা আসলে মানুষের সামনে পরিষ্কার করা দরকার যে ঘটনাটা আসলেই কি ঘটেছে, এটা তাহলেই একদম জিনিসটা পরিষ্কার হবে। ভিডিওতে যেটা দেখেছি কিংবা যেভাবে বিভিন্নভাবে বলা হয় ঘটনাটা একদম তাই সেটা নাও হতে পারে, আমি ঠিক জানি না। তো এটা আসলে তদন্তকারী কর্তৃপক্ষ আছে এবং যারা এটার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল, কিভাবে জিনিসটা যাওয়ার কথা, কার কাছে থাকার কথা, কিভাবে কালেক্ট হওয়ার কথা, এটা তো একটা প্রক্রিয়া আছে। সরকার এটা একটা প্রক্রিয়া, মানে নির্বাচন কমিশন একটা প্রক্রিয়া সেট করেছে। তো তাদেরই তদন্ত করে এটা মানুষের সামনে পরিষ্কার করা উচিত, তাহলে আস্থার সংকট কিছুটা হলেও কমবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে পাল্টাপাল্টি অভিযোগের যে ব্যাপারটা, আমি এটা বলেছি যে এটা তো ধরেন এটা খুব সাধারণ সময়ে, মানে সাধারণ যে কোনো নির্বাচনে এটা হয়, এটা খুব কিছু না, মানে হয়তোবা সব পক্ষেরই কিছু না কিছু ব্যাপার আছে। যেমন ধরেন নির্বাচন কমিশন যে গঠন হয়েছে, নির্বাচন কমিশনার যারা, আমি গত কয়েকদিন আগে একজনের কাছ থেকে শুনছিলাম, আমি জানি না এটা আপনারা মিডিয়ার লোক, আপনারা এরা তদন্ত করে বের করতে পারবেন, যে নির্বাচন কমিশনার হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকেই তো প্রায় সাবেক আমলা। তো ওনাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, ওনারা মানে কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, কিংবা তাদেরকে কাদের লোক বলা হয়, এই ব্যাপারগুলো তো আমাদের এখানে আছে। কিংবা ধরেন প্রশাসনকে কিভাবে রাজনৈতিক দলের ভেতর থেকে নিয়ন্ত্রণ করা হয়, এই ব্যাপারগুলো তো আমরা আগেও দেখেছি। আমরা যদিও এটা এইভাবেই চলবে, এইভাবেই হোক, এটা তো আমরাও চাই না, কিন্তু কিভাবে করব সেই জায়গাটার মধ্যেও বাংলাদেশকে আমরা নিতে পারিনি, বরঞ্চ এই প্রশাসনই ভেতর থেকে বিভিন্ন সংস্কার প্রক্রিয়াকে স্যাবোটাজ করার চেষ্টা করেছে, বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। আপনি জানেন যে টিআইবির একটা রিপোর্টেও কিন্তু কয়েকদিন আগে এটা এসছে, 8টা আইন নিয়ে ওনারা কথা বলেছেন, যেখানে বেশিরভাগই যেই মানে আইনের যে অংশগুলো আমলাতন্ত্রের বিপক্ষে গেছে সেগুলোকে তারা স্যাবোটাজ করে নষ্ট করে দিয়েছে, যেগুলো তাদের পক্ষে ছিল সেগুলোতে তারা বাধা দেয়নি। সরকার চাইলেও অনেক কিছু মানে করতে পারেনি। সংস্কার প্রক্রিয়ায় অন্যতম ভেতর থেকে বাধাগ্রস্ত করা যে শক্তি, সেটা হচ্ছে আমলাতন্ত্র। তো এখন আবার এই আমলাতন্ত্রের মধ্যে কিন্তু আবার দল আছে, আমলাতন্ত্রের মধ্যে বিএনপিপন্থী আমলা আছে, আওয়ামী লীগপন্থী আমলা আছে, কিংবা ছিল জামাতপন্থী আমলা আছে, এই ব্যাপারগুলো কিন্তু আছে। তো এখন এইটা সেই পুরনো সেট আপ, পুরনো মেকানিজম। আমরা তো এটার একটা মানে কি বলে যে সংস্কার করে একটা নতুন সেট আপে যেতে চাই। এখন এই জায়গাতে ওই পুরনো সেট আপ থাকলে, পুরনো আইনে যদি নির্বাচন হয়, পুরনো আইনে নির্বাচন কমিশন যদি গঠন হয়, ইভেন নির্বাচন কমিশন যে গঠন হইলো, গঠন হওয়ার পরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্ট, মনে থাকার কথা, প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এটার বিরোধিতা করেছিলেন, যেটা উনি করতে পারেন না, কারণ এটা ওনার এখতিয়ার বহির্ভূত। হ্যাঁ, এটা তো একটা সংস্কার প্রক্রিয়া চলতেছে, হচ্ছে গিয়ে নির্বাচন ব্যবস্থা সহ নির্বাচন কমিশন ব্যবস্থাকে সে সংস্কারের একটা কমিশনের একটা রিপোর্ট দিয়েছে, একটা সুপারিশ দিয়েছে, উনি এটার বিরোধিতা করেছিলেন। এটাও আমরা দেখেছি। তার মানে হচ্ছে যে এরা হচ্ছে একটা বিরাট বৃহৎ গোষ্ঠী আছে যারা এইটাকে ঠিক এরকম রেখে চালাতে চায়। এটার মধ্যে ধরেন রাজনৈতিক দলগুলোর অনেক অংশ এটার সাথে ধরেন যুক্ত আছে। জামাতের লোকজন যে নাই, ব্যাপারটা এরকম না, আবার বিএনপির লোকজন নাই, ব্যাপারটা এরকমও নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ যেটা, এইগুলো খুব ছোট ব্যাপার। যদি এর পাল্টা কিছু ব্যবস্থা আমরা নিতে পারি, তাহলে আস্থার সংকটগুলো আরো কমে আসবে। নিশ্চয়ই। শাম্মী আক্তার, আপনার কাছে একই প্রসঙ্গে যেতে চাই। এই যে একদিকে প্রতীক বিন্যাসের সমস্যা অভিযোগ করা হচ্ছে, আর অন্যদিকে বিভিন্ন দল আচরণবিধি লঙ্ঘন করছে, একের পর এক অভিযোগ চলছে নির্বাচন সামনে ঘিরে। নির্বাচন কমিশনের আশ্বাসের পরও কেন একই অভিযোগ বারবার আসছে? সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আগেও ছিল, এখনও নানা মহল থেকে সেই প্রশ্ন তোলা হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনের আগে এই ধরনের আশ্বাসের পরও এই অভিযোগ বারবার আসছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হচ্ছে, এর আসলে সমাধান কোথায়? দেখুন, আশ্বাসের পরও অভিযোগগুলো আসছে, কারণ হচ্ছে আপনি যদি অভিযোগের পরে তদন্ত করে ব্যবস্থা না নেন, আপনি যদি এই সমস্যার সমাধানকল্পে আপনার কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে অভিযোগগুলো তো আসতেই থাকবে। কারণ আমরা সকলেই খুব উদ্গ্রীব হয়ে আছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। কিন্তু সেটাকে কার্যকর করতে হলে এখানে সরকারের প্রশাসনযন্ত্রের যেমন ভূমিকা আছে, তেমনি নির্বাচন কমিশনের ভূমিকা তো অনেক বেশি। তারা পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে যে ঘটনাটি বাহরাইনে ঘটে গেল, এটা তো খুবই মানে একটা শঙ্কার বিষয় যে এখানে এই পোস্টাল ব্যালটের সিস্টেম তো আগে ছিল না, এটাও নতুন। আবার এদিকে এনসিপি বলছে যে তারা লেভেল প্লেয়িং ফিল্ডে, উনি বললেন যে বিশ্বাসী না। লেভেল প্লেয়িং ফিল্ডই যদি না থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচনটা হবে কিভাবে?
আপনার তো লেভেল প্লেয়িং ফিল্ড হলেই তো একটা সুষ্ঠু নির্বাচনের পথে আপনি এগিয়ে যাবেন। এখন এই পোস্টাল ব্যালটকে কেন্দ্র করে জামাত তো অস্বীকার করবেই, চোর তো কখনো বলবে না যে আমি চুরি করেছি, কিন্তু নির্বাচন কমিশনকে খুঁজে বের করতে হবে এই পোস্টাল ব্যালট কীভাবে ওই লোকের বাসায় গেল এবং এইটা কিভাবে সমাধান করা যায়। বিএনপি তো নির্বাচন কমিশনে তাদের অভিযোগ দিয়ে আসছে এবং নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে, কিন্তু শুধু আশ্বাসের উপরে ভিত্তি করে তো বিএনপি এগিয়ে যাবে না। আমরা দেখতে চাই কার্যকর পদক্ষেপ এবং এটা সমাধানের জন্য তদন্ত করে যারা দোষী ব্যক্তি, যারা জড়িত ব্যক্তি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে আস্থাটা আসবে কোন জায়গা থেকে? আমরা যে আস্থা রাখবো নির্বাচন কমিশনের উপরে, কেন রাখবো তারা যদি পদক্ষেপ গ্রহণ না করেন? আমরা চাই একটি প্রধান উপদেষ্টা যেটা বারবারই বলছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে, পৃথিবীর ইতিহাসে মানে মনে রাখার মতন একটি নির্বাচন উনি অনুষ্ঠান করে দিয়ে যাবেন। কিন্তু এই পোস্টাল ব্যালট তো সেগুলোর লক্ষণ বলছে না। আমাদের মুসাফিরকে আমরা হারিয়েছি, এগুলো তো বলছে না যে একটি সুষ্ঠু নির্বাচন সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং এই ব্যবস্থাগুলো প্রতিকার করতে হবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম এবং সকলের জন্য সমান সুবিধা দিয়ে সেই নির্বাচনটা করতে হবে। এখন নয়া বন্দোবস্তর কথা বলে আপনি কাউকে মানে সুবিধা দিয়ে দিবেন আর কাউকে আপনি পেছনে ফেলবেন, সেটা তো হবে না। উনি একটা জিনিস বারবারই বলছিলেন যে সবাইকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেই তো জুলাই সনদ হলো। সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে তো অবশ্যই পার্লামেন্টের যেই পার্লামেন্ট আগামীতে আসবে সেই পার্লামেন্ট সেটাকে মানে আপনার বাস্তবায়ন করবে বা এটাকে পাশ করবে, আইন হিসেবে এটাকে রূপ দেবে। তো সেইটার জন্য তো জনগণের কাছে যেতে হবে। সরকার কি করছে, সরকারের প্রচারযন্ত্র কি করছে, ভিটিভি আছে, আদার্স যে বেসরকারি চ্যানেলগুলো আছে, সাধারণ মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেসটা তৈরি করা দরকার, অ্যাওয়ারনেসটা বিল্ড করা দরকার, সেটার জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? আপনার এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেটা গণভোট হবে, যে মানে এই জুলাই সনদের পক্ষে হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। বিএনপি তো অবশ্যই সংস্কারের পক্ষে, বিএনপি তো শুরুতেই 31 দফা দিয়েছে, সরকারকে মেনেই দিয়েছে। এই প্রসঙ্গ তুলে একটু ফরিদুল হক আপনার কাছে যেতে চাই, আপনি শেষ মুহূর্তে আমাদের সময় হাতে কম, কিছু যুক্ত করবেন কিনা? অনেক বলেছেন, আমি তো কম বলেছি। উনি যাতে কমফোর্ট ফিল করেন যে মানে নয়া দল হিসাবে, নয়া বন্দোবস্তি হিসেবে উনি পর্যাপ্ত বলতে পেরেছেন, এই কমফোর্টনেসটা নিয়ে উনি এখান থেকে যান। আমি এটা চেয়েছি, এই জন্য আমি কম বলেছি, ওনাকে বেশি বলতে দিয়েছি। আচ্ছা, আমি খুব বেশি না, আমি আপার একটা বিষয় একটু জাস্ট ক্ল্যারিফিকেশন দিই। আমি লেভেল প্লেইং ফিল্ডে বিশ্বাসী না, আমি এটা বলিনি। আমার ওটা একটু ভুল ইন্টারপ্রেশন হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের এই পরিস্থিতিতে মোর দ্যান লেভেল প্লেইং ফিল্ড দরকার। লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে কি, যখন একটা সাধারণ ক্ষমতা হস্তান্তরের নির্বাচন থাকে তখন এটা পর্যন্ত দিয়ে আপনি কাভার করতে পারবেন। এখন যেহেতু আমাদের মোর দ্যান ক্ষমতা হস্তান্তর, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ একটা বড় প্রক্রিয়া আছে, এখানে কিন্তু আমাদের একটা প্রতিযোগিতাও লাগবে, আবার আমাদের একটা ঐক্যমতও লাগবে। এই জন্য আমি বলছি যে আমাদের নিজেদের ঠিক বসে একটা ফেয়ার প্লে রুল সেট করা দরকার ছিল, যেটা সরকার যদি উদ্যোগ নেয় তাহলে সেটা সবচেয়ে কার্যকর হবে বলে আমার কাছে মনে হয়েছে। নিশ্চয়ই পরিষ্কার সেই বিষয়টি। দুজনকেই ধন্যবাদ আজকে প্রযুক্তি বাংলাদেশের সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।